Yes, sir. Yes, sir. ওকে, সো এই ইউনিটে দুটো পার্ট ছিল, দ্যাট ইজ ব্যাকটেরিয়াল গ্রোথ নিউট্রিয়েন্ট অ্যান্ড কন্ট্রোল। মাইক্রোবিয়াল গ্রোথ নিউট্রিয়েন্টস অ্যান্ড কালচার মিডিয়া, যেটা লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করে কমপ্লিট করলাম, ডিফারেন্ট টাইপস অফ কালচার মিডিয়া, এক্সাম্পল অ্যান্ড দেয়ার রোল। অ্যান্ড এই ইউনিটে আরেকটা পার্ট আছে হচ্ছে মাইক্রোবিয়াল কন্ট্রোল, যেটা আমাদের হেডিং। মাইক্রোবিয়াল কন্ট্রোল, দ্যাট মিনস হাউ টু রেস্ট্রিক্ট মাইক্রোবস, হাউ টু রেস্ট্রিক্ট মাইক্রোবিয়াল গ্রোথ। ঠিক আছে, প্রিভেন্ট দ্য মাইক্রোবিয়াল গ্রোথ, that is the control or restriction, different methods. So heading আমি দিয়ে রেখেছি methods of microbial control, and there are two methods broadly we can classify microbial growth control. Methods are two types. Okay, physical control method and chemical control method. Physical control method and chemical control method. Physical method and chemical method. ফিজিক্যাল মেথডস এর আন্ডারে কি কি ইউনিট আছে, কি কি পার্ট আছে একবার চেক করো। ফিজিক্যাল মেথডস এর মধ্যে পড়বে হচ্ছে টেম্পারেচার, আন্ডার ফিজিক্যাল মেথড। আন্ডার ফিজিক্যাল মেথড, the first method to control the microbes, temperature. অনির্বাণ সামন্ত কে, যে জয়েন হলো লাস্ট? হ্যাঁ স্যার আমি। মানে বিজয়গড় হ্যাঁ স্যার। আনভেরিফাইড দেখাচ্ছে, এই জন্য জিজ্ঞেস করি। অন্য নাম্বার দিয়ে জয়েন হলে নাকি? না স্যার, ওটা এই নাম্বারটাই পুরোটা। ওকে ওকে ওকে, ঠিক আছে। টেম্পারেচার, ফিল্ট্রেশন, physical method এর আন্ডারে নাম্বার 1 মেথড টেম্পারেচার, নাম্বার 2 ফিল্ট্রেশন, নাম্বার 3 রেডিয়েশন। So that is our physical method to control microbes: temperature, filtration and radiation. Temperature, filtration and radiation. Okay, so temperature কে আমরা আবার ক্লাসিফাই করতে পারি ফার্দার: হাই টেম্পারেচার, লো টেম্পারেচার। হাই টেম্পারেচার, যেটা অল্টারনেটিভলি আমরা হিট বলি, হিট অ্যাপ্লিকেশন। ওকে, অ্যান্ড আনাদার টাইপ টেম্পারেচারে হচ্ছে তোমার লো টেম্পারেচার, লো টেম্পারেচার টু কন্ট্রোল দ্য মাইক্রোবস। ফিল্ট্রেশন এর দুটো টাইপ হতে পারে: এয়ার ফিল্ট্রেশন, লিকুইড ফিল্ট্রেশন। এয়ার ফিল্ট্রেশন, লিকুইড ফিল্ট্রেশন। And like that, radiation could be of two types. Radiation could be of two types: ionizing radiation, ionizing radiation, and non-ionizing radiation. তো ফিজিক্যাল মেথড যেটা হচ্ছে ফার্স্ট হাফটা, ফিজিক্যাল মেথডকে আমরা ক্লাসিফাই করে দিয়েছি। ডিফারেন্ট মেথডস আর টেম্পারেচার, ফিল্ট্রেশন এন্ড রেডিয়েশন। Temperature could be categorized into two types: high temperature utilization and low temperature utilization. Filtration could be of two types: air filtration, liquid filtration. And radiation also be two types: ionizing one and the non-ionizing radiation. Okay, chemical method, the second half. Chemical method could be classified broadly into two categories: use of liquids and use of gaseous chemicals. So chemicals are under gas and liquids chemical.
some good example gas আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেলসে ডিসকাস করব, জাস্ট আইডিয়া দিয়ে রাখি। গ্যাসের এক্সাম্পল হচ্ছে ইথিলিন অক্সাইড, ইটিও, ভেপারাইজড হাইড্রোজেন পারঅক্সাইড, these are some gaseous chemical agent that utilized to control the microbes. And liquids are, most of them are chemicals are liquids in nature, like phenol, alcohol, heavy metal, halogen, etc. Heavy metal, halogens, etc. So আমরা ক্লাসটা ডিভাইড করব। টুডে অল অ্যাবাউট ফিজিক্যাল নিয়ে ডিসকাস করব, ফিজিক্যাল মেথড অফ মাইক্রোবিয়াল কন্ট্রোল। আর নেক্সট ক্লাসে আমরা কেমিক্যাল মেথডস অফ মাইক্রোবিয়াল কন্ট্রোল কমপ্লিট করে ইউনিট ডান। ঠিক আছে, দ্যাট ইউনিট উইল বি কমপ্লিটেড। আর এই ইউনিটটা কমপ্লিট হওয়ার পর মাইক্রোস্কোপি ইউনিটের সাথে এই ইউনিটটার একটা কম্বাইন্ড এক্সাম হবে। ক্লিয়ার? ওকে, সো এই হচ্ছে তোমার ক্লাসিফিকেশন অফ ডিফারেন্ট মেথডস অফ কন্ট্রোল, মাইক্রোবিয়াল কন্ট্রোল। ক্লাসিফিকেশন ক্লিয়ার? ফিজিক্যাল কন্ট্রোলে ঢুকি ডাইরেক্টলি। চলো, এন্ড ফিজিক্যাল কন্ট্রোলে ফার্স্টে আমরা ঢুকবো কোথায়? টেম্পারেচার। Temperature, and first we discussing about high temperature utilization. High temperature utilization, that is heat application on growth of microbial control. দেখো স্টেটমেন্ট জাস্টিফাই করবে, আনসার করার চেষ্টা করবে, ট্রু অর ফলস বলবে। মোস্ট মাইক্রো organisms need specific temperature, for normal growth and reproduction. Yes or no? Online jara ache. Most of Yes, the sir. organism need specific temperature for their normal growth and reproduction, and that specific temperature actually called optimal temperature. This specific temperature where highest amount of growth occurs, that temperature is called optimal temperature. And optimal temperature এর below temperature টাকে বলা হচ্ছে minimal temperature. And above the optimal it is maximum temperature. ঠিক আছে, তো এটাকে এই তিনটে কম্বাইন্ডলি বলা হচ্ছে থ্রি কার্ডিনাল পয়েন্ট। Minimal temperature, three cardinal points, optimal temperature and maximum temperature. Minimal temperature, যেখানে minimum temperature is needed to start the growth process, that is minimum temperature. একটা minute amount of temperature ছাড়া সার্ভাইভ করবে না। Optimum temperature হচ্ছে highest amount of growth reproduction show করে, আর maximum temperature, that temperature is ultimately permissive. After যদি maximum temperature cross করে যায়, microbes start to death. So every microbes has three cardinal points. ঠিক আছে, তো যদি আমরা টেম্পারেচার এক্সেসিভ করে দিই, দ্যাট মিন্স অপটিমাল থেকে বাড়িয়ে দিই, দ্যাট ইজ আওয়ার অ্যাপ্লিকেশন হাই টেম্পারেচার। If we apply high temperature or high heat,
then what will happen, কি হবে, মাইক্রোবস এর ডেথ হবে, and that's আমাদের এটাই তো মোটো, এখন আমাদের চ্যাপ্টারের মোটো কি কন্ট্রোল করা, তার মানে আমরা হাই টেম্পারেচার ইউটিলাইজ করতে পারি টু কন্ট্রোল দ্য মাইক্রোবিয়াল গ্রোথ, ইয়েস অর নো? So clearly high temperature is a good application method, আর এটা অনেক দিন ধরে চলে আসছে, অ্যানসিয়েন্ট পিরিয়ড ধরে এটা আমরা জানি যে হাই টেম্পারেচার যদি আমরা ইনক্রিজ করাতে পারি স্পয়েলেজের চান্স অনেক কমে যায়। দ্যাট মিন্স অ্যাকচুয়ালি হচ্ছে এটা কি, স্পয়েলেজ অ্যাকচুয়ালি হয় কাদের দ্বারা, স্পয়েলেজের মেন তোমার ড্রাইভার কারা, মেন ড্রাইভার মাইক্রোবস। তো মাইক্রোবস যদি কি আমরা রিমুভ করতে পারি, কিল করে দিতে পারি বাই অ্যাপ্লিকেশন অফ হাই হিট, so what will happen, spoilage rate will be down automatically, yes or no? তো এটা আমরা অনেক দিন ধরে জানি যে টেম্পারেচার বাড়াও, হাই টেম্পারেচার অ্যাপ্লাই করো, এন্ড স্পয়েলেজ রেট কমে যাবে, দ্যাট মিন্স মাইক্রোবিয়াল গ্রোথ কন্ট্রোল হবে। ক্লিয়ার? সো when temperature exceeds microbes start to die. Clear? And various microbial structure will be destroyed. Microbial structure destroyed at high temperature. That is why microbes are start to die. And two most important structure, microbial structure, এটা destroy হয় high heat এ. Two important microbial structures are none other than membrane, cytoplasmic membrane, which is very sensitive to the heat. ঠিক আছে, যখনই টেম্পারেচার বাড়াবে হাইলি সেনসিটিভ টেম্পারেচার তোমার মাইক্রোবস এর মেমব্রেনটা, সাইটোপ্লাজমিক মেমব্রেন, তো সাইটোপ্লাজমিক মেমব্রেন কি হয়ে যাবে, ডিসইন্টিগ্রেট করা স্টার্ট করে দেবে হাই টেম্পারেচার। ওকে, ফার্স্ট স্ট্রাকচার দ্যাট উইল বি destroyed is the membrane, and second structure is the enzyme and protein or enzyme start to denature, ওকে, ডিস্ট্রাকশন এন্ড ডিন্যাচুরেশন এর মধ্যে স্লাইটলি ডিফার আছে, স্লাইটলি কেন, হ্যাভক ডিফারেন্সই আছে। ডিস্ট্রাকশন মানে হচ্ছে ডিসইন্টিগ্রেট করা, ব্রেক ডাউন করা, ব্রোকেন ইনটু স্মল পিসেস, দ্যাট ইজ কল্ড ডিস্ট্রাকশন। ওকে, এন্ড ডিন্যাচুরেশন ওয়ার্ডটার স্পেশালি মিনিং হচ্ছে ফোল্ডিং লুজ করে যাও। দ্যাট মিন্স একটা প্রোটিন স্ট্রাকচারে নেক্সট সেমিস্টারে যাবে যখন দেখবো protein structure 1 degree, 2 degree, 3 degree up to 4 degree, that means primary, secondary, tertiary and quaternary structure অবধি evolve করতে পারে। ঠিক আছে, তো মোস্ট অফ দ্য প্রোটিন টার্সিয়ারি স্ট্রাকচারে তোমার হাইলি অ্যাক্টিভ থাকে and ফাংশনাল হয়। তো টার্সিয়ারি স্ট্রাকচার যখন অ্যাচিভ করে প্রোটিন, there is some folded occur between the itself primary structure এর মধ্যে folding হয় and various bondings are involved, hydrogen bond, hydrophobic interaction etc. তো বন্ডিং গুলো ওপেন হয়ে যায়, and বন্ডিং ওপেন হলে কি হবে, স্ট্রাকচারটা টার্সিয়ারি স্ট্রাকচারের যে 3D প্যাটার্নটা তো লুজ করে যাবে, and প্যাটার্নটা লুজ করে গেলে obviously ফাংশন লস করে যাবে। So denature wordটা is correct word with the heat application, not the destruction. Correct word হবে denaturation, that means lose the tertiary structure, that is the functional form. বলো, ক্লিয়ার? ওকে, নেক্সট পয়েন্টে আমি যেটা লিখবো, ইম্পর্টেন্ট পয়েন্ট, হিট ডিস্ট্রাকশন is greatly factored by amount of water present in the environment, তো যখন তুমি হিট ডিস্ট্রাকশন করতে যাবে অর্গানিজমকে,
That factor is very critical. That factor is very crucial. What is the factor? The amount of water present. Amount of water present in the surrounding environment or in the cell also. ঠিক আছে? So on that basis, how much water is present or not in the environment, including in the cell, we can divide the heat into two categories. We can divide the heat into two categories. One is dry heat, other is moist heat. Dry heat and other is moist heat. So dry heat, moist heat, they classification based on amount of water present inside the cell as well as amount of water present surrounding environment. ঠিক আছে? So dry heat and moist heat, which one is much more effective? Dry heat or moist heat? Sir, moist heat. বাকিরা বলবে which one is much more effective? Dry heat or moist heat? Just তুমি এই ব্যাপারটাকে নিজেও রেকগনাইজ করতে পারবে কিরকম দেখো ধরো একটা বয়েলিং ওয়াটারের মধ্যে তুমি কতক্ষণ হাত রাখতে পারবে বয়েলিং ওয়াটারের মধ্যে 5 সেকেন্ড হাত রাখো আর তুমি গ্যাস ওভেনে বার্নারের যেটা জ্বলছে সেখানে তুমি 5 সেকেন্ড হাত রাখো কোনটায় সব থেকে বেশি তোমার এফেক্ট করবে দেখবে যেখানে তুমি টেম্পারেচার মানে যেখানে বয়েল হচ্ছে ওয়াটারটা তুমি সেখানে হাত রাখতেই পারবে না আর যদি রাখার চেষ্টাও করো না হেভিলি ড্যামেজ হবে স্কিন হেভিলি ড্যামেজ হবে স্কিন ঠিক আছে সো ক্লিয়ারলি moist heat is much more effective than dry heat so clear mention করেছিলাম what is the factor that controlling the heat destruction amount of water and on that basis we classified the heat into two categories dry heat and moist heat is much more effective and CU favorite question much more effective so CU favorite question why was moist heat is much more effective than dry heat আমি একটা এক্সাম্পল দিচ্ছি moist heat হিট একটা এক্সাম্পল দিচ্ছি হাউ মাচ এফেক্টিভ একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ Clostridium botulinum spore Clostridium botulinum spores killed করছো by heat দিয়ে ঠিক আছে so two দেখাবো Clostridium botulinum spore এর আমরা dry heat ইউজ করছি dry heat at 120 degree centigrade temperature and moist heat apply করেছি same temperature কোনটা টাইম কম লাগবে স্টেরিলাইজ করতে দেখতে পাবে ক্লিয়ারলি moist heat এর টাইম কম লাগছে moist heat এর লাগছে হচ্ছে জাস্ট 4 to 20 minutes 4 to 20 minutes to kill all the Clostridium botulinum spores whereas dry heat needs more about 2 hours so hell and heaven difference clear দেখতে পাচ্ছ কি 2 hours টাইম নিয়ে যাচ্ছে 120 ডিগ্রি সেন্টিগ্রেডে টোটাল কিল করতে মাইক্রোবস এর স্পোরটাকে whereas moist heat just kill within 20 minutes highest limit রেখেছে 20 minutes so 4 to 20 minutes every spores are being killed by application of moist heat তো এখান থেকে বলে যাচ্ছে এক্সাম্পল থেকে moist heat is much more effective তো কোশ্চেনটা আসে reason behind that why was moist heat is much more effective than dry heat question লিখছি CU favorite question স্যার এয়ার হিটের ভালো কন্ডাক্টর নয় এয়ারে এয়ার এখানে কিভাবে ফ্যাক্টর হতে পারে বলো এয়ার তো তোমার ময়েস্ট হিটের টাইমেও এয়ার আসছে নাকি তুমি তো ভ্যাকুয়ামে পারফর্ম করছো ওখানে না তো ভেপার থাকছে ওখানে ভেপার থাকছে এয়ারের জায়গায় হ্যাঁ হ্যাঁ আর ভেপার তো মানে জলীয় বাষ্প তো ভালো হিটের কন্ডাক্টর হয় কিন্তু ড্রাই হিটটা হিটের কন্ডাক্টর হবে ড্রাই হিট ঠিক আছে নিলাম বাট মাইক্রোবস এর কেসে আরো একটা ইম্পর্টেন্ট জায়গা মিস করছো ট্রাই করো আর কেউ বাকিরা
তো আমার কোশ্চেন ছিল why was moist heat is much more effective than dry heat. আর কেউ ট্রাই করবে why moist heat is much more effective? moist heat এ অ্যাকচুয়ালি থাকবে কি স্টিম, ঠিক আছে? তো স্টিম যেটা বলছিল মনে হয় সায়ক বলছিল, তো ও বলছিল যে কন্ডাক্টর, গুড কন্ডাক্টর, হ্যাঁ হতে পারে। আর একটা পয়েন্ট যেটা বেশি মিস করছে সেটা হচ্ছে হাই পেনিট্রেশন পাওয়ার। পেনিট্রেট করার এবিলিটি কার বেশি? অবভিয়াসলি ময়েস্ট হিট থেকে যে স্টিমটা আসছে, স্টিমের পেনিট্রেশন পাওয়ার অনেকটা বেশি হাই, ঠিক আছে, রাদার দ্যান ড্রাই। তো কন্ডাকশন পয়েন্ট আমি নিলাম, পেনিট্রেশন পয়েন্ট গুড পয়েন্ট হবে। এন্ড নাম্বার 3, মেকানিজম অফ ডিস্ট্রাকশন। ময়েস্ট হিট ডিফারেন্ট ওয়েতে কিল করে মাইক্রোবসকে, আর ড্রাই হিট ডিফারেন্ট ওয়েতে কিল করে। এন্ড ময়েস্ট হিট যেভাবে কিল করে সেটা মাচ মোর র্যাপিড, ঠিক আছে, আমি বলছি কিভাবে কিল করে, বাট ড্রাই হিট যেভাবে কিল করে সেটা হচ্ছে অনেক টাইম নিয়ে। ওকে, সো তিনটে পয়েন্ট আমি মেনশন করব, why was is much more effective, তিনটে পয়েন্ট মেনশন করলাম। নাম্বার 1, গুড conductivity. Number 2, penetration power. Moist heat good conduction, penetration power high. And number 3, mechanism of destruction. Mechanism of destruction. Okay, dry heat কিল করে হচ্ছে অক্সিডাইজ করে সাবস্টেন্স কে। ড্রাই হিট kills microbes by oxidizing the chemical constituent. Chemical constituents. Whereas moist heat যখন ওয়ার্ক করে অক্সিডাইজ করে না, moist heat যেটা করে কোয়াগুলেশন করে, coagulating of protein, coagulation of protein to kill the microbes. কোয়াগুলেশন মিনিংটা জানো তো? ক্লাম্প হয়ে যাও। ভালো এক্সাম্পল তুমি পাবে হচ্ছে এগ প্রোটিনে, ঠিক আছে? এগ প্রোটিনটা তুমি যখন বয়েল করছো কি হয়ে যায়, এটা কোয়াগুলেট করে খুব তাড়াতাড়ি, 10 থেকে 15 মিনিটের মধ্যে এগ তোমার বয়েল হয়ে যায়, হ্যাঁ, কোয়াগুলেট করে যায় প্রোটিনটা, অ্যালবুমিনটা। বাট তুমি ওটাকে যদি ডাইরেক্ট হিট অ্যাপ্লাই করতে কতক্ষণ টাইম লাগতো? জাস্ট কোনোদিন করতে হবে না, বাড়ির লোক ধরে মারবে, বাট অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে? তুমি যদি নর্মাল ওই বার্নারের উপর চাপিয়ে বসিয়ে দিতে, ওই পুরো প্রোটিনটা কোয়াগুলেট করতে অনেক টাইম নিয়ে নেবে। সো রাদার যদি আমরা বয়লিং করাই, র্যাপিড হয়ে যাবে। সো লাইক দ্যাট মেকানিজম অফ ডিস্ট্রাকশন যেটা তোমার ময়েস্ট হিটের, দ্যাট ইজ কোয়াগুলেশন অফ প্রোটিন, মাচ মোর র্যাপিডলি হয়ে যায়। Within 5-10 minutes এর মধ্যে coagulation of protein হয়ে যায়। and protein is very important function to maintain all the physiological role and growth function take part করে। so protein যদি destruction হয়, obviously microbes টা killed হয়ে যাবে খুব তাড়াতাড়ি। so that is why moist heat are much more effective than dry heat. Point clear? Yes, sir. moist heat এর অ্যাপ্লিকেশনে যাব, তার আগে পুরো জায়গাটা একবার চেক করে নাও। অল থিংস আর ক্লিয়ার? ওকে, moist heat অ্যাপ্লিকেশন আমরা ল্যাবরেটরি বলো। স্যার বলছিলাম ড্রাই হিট কেন কোয়াগুলেশন করাতে পারছে না অফ প্রোটিন? কোয়াগুলেশন করানোর জন্য মানে দেখো, কোয়াগুলেশন করাতে গেলে একটা হিট প্লাস স্টিম দুটোরই একটা এফেক্টিভনেস আছে। তো স্টিম যেহেতু মানে ওয়াটার অ্যাভেলেবিলিটি যেহেতু নেই, তো তার জন্য কোয়াগুলেশন ফ্যাক্টরটা খুব একটা কাজ করে না, এখানে অক্সিডাইজিং করায়।
মানে প্রোটিন নিউক্লিক অ্যাসিড এগুলো অক্সিডাইজ করায় এন্ড অক্সিডাইজ করে আস্তে আস্তে ব্রেক ডাউন করে। সো ড্রাই হিট মেনলি ব্রেক ডাউনে ফোকাস করে, ফ্র্যাগমেন্টে ফোকাস করে। সো ফ্র্যাগমেন্ট হতে তো টাইম লাগবে অবভিয়াসলি, আর ও যেটা করে ফ্র্যাগমেন্ট করায় না, একসাথে ক্লাম্প করিয়ে দেয় বিকজ ওই স্টিমটা আছে বলে, অ্যান্ড পেনিট্রেশন পাওয়ার হাই বলে। এই দুটো রিজনের জন্য কোয়াগুলেশনটা বেটার হয় অ্যান্ড খুব র্যাপিডলি হয়। Okay, sir. সো দুটোর মেকানিজম কিন্তু টোটালি ডিফারেন্ট, কিলিং মেকানিজম, ময়েস্ট হিট আর ড্রাই হিট। তো তোমরা এটা কোনোদিনই ভুল করবে না যে ড্রাই হিটের মোড অফ অ্যাকশন ময়েস্টে চাপিয়ে দেবে, না কোনোদিন হবে না। ড্রাই হিটের মোড অফ অ্যাকশন ডিফারেন্টলি, কারণ ওর ফোকাসটা হচ্ছে ফ্র্যাগমেন্টাইজ করা, অক্সিডাইজ করে মলিকিউলকে ফ্র্যাগমেন্ট করা, এন্ড টাইম নিডেড। ময়েস্ট হিট কোনোদিন ফ্র্যাগমেন্ট করবে না, ও কোয়াগুলেট করে এক জায়গায় ক্লাম্প করে দেবে, প্রোটিন হোক নিউক্লিক অ্যাসিড হোক এক্সেট্রা মলিকিউলকে, এন্ড দ্যাট ইজ ওয়াই অর্গানিজমটা ডেথ হয়ে যায় কুইকলি। ময়েস্ট হিটের অ্যাপ্লিকেশন অফ ময়েস্ট হিট, আমরা ল্যাবরেটরি কালচার, ল্যাবরেটরিতে মাইক্রোবায়োলজিতে ময়েস্ট হিটের অ্যাপ্লাই করি, কোথায় করি? ট্রেনিং করার সময় তো করি। কি করার সময়? স্যার অটোক্লেভে করি। ট্রেনিং এর সময় করি। স্ক্যানিং এর সময় করেছো, ঠিক আছে, আমি মাইক্রোবসের কন্ট্রোলে বলেছি, ওটা তো স্ক্যানিং আলাদা পারপাস। মাইক্রোবসের কন্ট্রোলে কোন জায়গায় ইউটিলাইজ করো ময়েস্ট হিটের? অটোক্লেভ। অটোক্লেভ স্যার, অটোক্লেভ অ্যাপ্লিকেশন অফ ময়েস্ট হিট মানে কোনো তোমার মাইক্রোবায়োলজি ল্যাবে ঢুকতে গিয়ে যেটা ফার্স্টে চোখে পড়ে আমাদের, দ্যাট ইজ আ ফ্যান্সি একটা প্রেসার কুকার লাইক থিং, যেটা অনেকটা হাইটেড। তো এই ব্যাপারটার নাম হচ্ছে অটোক্লেভ, ইনস্ট্রুমেন্টটার নাম। এন্ড অটোক্লেভ আলটিমেটলি ইউজ করে যাচ্ছে হচ্ছে ময়েস্ট হিট কে অ্যাপ্লাই করছে টু কিল দ্য অল মাইক্রোবস এন্ড স্টেরিলাইজ দি অবজেক্ট। স্টেরিলাইজ ওয়ার্ডটার মানে হচ্ছে টোটাল রিমুভাল অফ লিভিং অর্গানিজমস। যত অর্গানিজমস প্রেজেন্ট আছে দ্যাট ম্যাটেরিয়ালের টোটাল অর্গানিজমকে রিমুভ করার ক্যাপাবিলিটি যদি রাখে কোনো ইনস্ট্রুমেন্ট, দ্যাট ইজ কল্ড স্টেরিলাইজেশন। And total microbes in virus, endospore, heat resistant microbes, all things, ঠিক আছে। সো ময়েস্ট হিট অ্যাপ্লাই করলে এটাও একটা বেনিফিট, সেটা হচ্ছে স্টেরিলাইজেশন অ্যাচিভ করানো যেতে পারে। স্টেরিলাইজেশন মিন্স টোটাল রিমুভাল অফ ভায়াবল মাইক্রোবস, total removal of viable microbes. Okay, so first application in autoclave. It is a fancy pressure cooker. That correct. That correct. আমরা যে তোমার কুকিং পারপাসে এভরি হাউস হোল্ড যেটা ইউজ করে প্রেসার কুকার, মেকানিজম ইজ একদম অ্যাজ ইট ইজ সিমিলার। এন্ড আমরা প্রেসার কুকারের মধ্যেও তোমার স্টেরিলাইজেশন অ্যাচিভ করাতে পারি, ইয়েস করাতে পারি। হ্যাঁ, ওই আইডিয়াল টেম্পারেচার প্রেসার হয়তো পাবো না, বাট স্টিল আমরা তোমার স্টেরিলাইজ কিন্তু অ্যাপ্লাই করতে পারি বাই নরমাল প্রেসার কুকারের থ্রুতেও। হ্যাঁ, অটোক্লেভটা আরেকটু বেটার অ্যাবিলিটি দিচ্ছে, টেম্পারেচার দেখতে পাচ্ছ, প্রেসার দেখতে পাচ্ছ, তো এটা একটা বেটার অ্যাডভান্টেজ। এর জন্য লিখেছি প্রেসার কুকারের আগে প্রেফিক্স ওয়ার্ড ফ্যান্সি, মানে টু ডেভেলপ। অটোক্লেভ স্ট্রাকচার কনস্ট্রাকশন ডেভেলপ বাই হুইচ সায়েন্টিস্ট, কেউ জানো? Construction done by Charles Chamberlain. Charles Chamberlain. Mechanism. অটোক্লেভ কি করা হয় ফার্স্টে, তোমরা যদি প্রসেসটা আমাকে একটু ডেসক্রাইব করো তাহলে আমাকে আর রিপিট করতে হয় না, অটোক্লেভ সবাই করেছো। অটোক্লেভের প্রসেসটা কি? সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোকে সাথে অটোক্লেভ করতে হবে, তারপরে 127 ডিগ্রি টেম্পারেচারে 15 মিনিটের জন্য 127 টেম্পারেচার অ্যামাউন্ট 121 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রেসার
So pressure 15 psi. PSI full form? Pound per meter square. না, pound per square inch. pound per square inch. Earbud unconnected, lost হলো কেন? লো ব্যাটারির জন্য কানেকশন লস্ট হচ্ছে। Now voice clear? Yes, Yes, sir. sir. হ্যাঁ, ওকে। সো অটোক্লেভের আমরা ইয়েতে ছিলাম, ওয়ার্কিং ফ্লো। ওয়ার্ক ফ্লোটা কিভাবে হয়? ফার্স্টে আমরা হচ্ছে লোডিং করি, দেন থাকে হচ্ছে ভ্যাকিউম ফেজ। ভ্যাকিউম ফেজ মানে হচ্ছে এয়ার রিমুভ করি আমরা। প্রি হিটিং এর একটা কনসেপ্ট আছে তো, জানো তো? প্রি হিট করতে হয় বিফোর অটোক্লেভ টু স্টার্ট, প্রি হিট করে। আর হোয়াট ইজ দ্য বেনিফিট অফ প্রি হিটিং? প্রি হিট করে কি ড্রাই সুবিধা? হিটটাকে বার করে দেবে, মানে ড্রাই এয়ারটাকে বার করে দেবে। হ্যাঁ, ড্রাই হিট কেন হবে? ময়েস্ট হিট। ড্রাই এয়ারটা, হ্যাঁ, ইয়েস, যে এয়ারটা প্রেজেন্ট আছে ইন দ্য চেম্বার, দ্যাট এয়ার ইজ শুড বি ইভাকুয়েটেড ফার্স্ট। তো এইটাই হচ্ছে তোমার ভ্যাকিউম ফেজ বা এয়ার রিমুভাল ফেজ, যেটা হচ্ছে প্রি হিটিং করি আমরা একটা 10 to 15 মিনিটস এর। এরপর আমরা স্ক্রিউ টাইট দিয়ে দিই এন্ড হিটিং এন্ড প্রেসারাইজেশন ফেজ চলে। হিটিং এন্ড প্রেসারাইজেশন ফেজ। তো হিটিং এর টোটাল টেম্পারেচার মানে এক্সাক্ট টেম্পারেচার হচ্ছে 121 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে 121 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার উঠবে and 15 lbpsi, পাউন্ড স্কয়ার ইঞ্চ, psi তোমার প্রেসার উঠবে। and that pressure and heating এটা আমরা মোটামুটি কন্টিনিউ করব ডিপেন্ডিং অন দ্য ম্যাটেরিয়াল লোড, 15 to 20 মিনিটস and even 30 মিনিটস অবধিও চলতে পারে। 30 মিনিটস লিখে ফর অপারেশন টাইম হচ্ছে 30 মিনিট, and that is enough to sterilize all the materials present inside. So heating pressurization phase এর পর হচ্ছে depressurization phase, 30 মিনিট চলার পর depressurization মানে প্রেসারটাকে আস্তে আস্তে রিলিজ করতে হয়, টাইম নেয় depressurization phase। আর এটাই সবথেকে বিরক্তিকর ফেজ, ডিপ্রেসারাইজেশন অনেক টাইম নেয়, আস্তে আস্তে প্রেসারটাকে ডাউন করাতে হয়। and then unloading, তোমার ম্যাটেরিয়ালটাকে আনলোড করে নাও, which is sterilized by the autoclave, unloading phase. So that is the working flow in autoclave. মেকানিজম কি ইউটিলাইজ করছে? অবভিয়াসলি ময়েস্ট হিট কে ইউটিলাইজ করছে and স্যাচুরেটেড স্টিম ইউজ করছে। দ্যাট স্টিম যেটা প্রেসার উঠছে হচ্ছে 15 lbpsi and 120 degree centigrade temperature, which is sufficient to every organism including endospore. So mechanism of life. হ্যাঁ, বলো। বলো। স্যার বলছিলাম ওই 15 lbpsa এর lbটা কি? পাউন্ড। মেকানিজম হচ্ছে তোমার হট, বলো। স্যার আপনার আওয়াজটা আবার হ্যাঁ, আমার আসছে। ইয়ে কানেক্ট ডিসকানেক্ট হয়ে গেছে বিকজ ইয়ে নেই, ব্যাটারি পার্সেন্টেজ কম আছে। হট স্যাচুরেটেড স্টিম utilized by autoclave to kill or sterilize, what the better যায়, to sterilize all the organism including endospore virus, including endospores, viruses, heat resistant organism, everything.
That is mechanism of action. Mechanism of action coagulation. এটা Moyer-Street এর application. That means mechanism of action বলতে তোমার হচ্ছে coagulation of proteins and different materials. আমি একটু কনস্ট্রাকশনটা দেখাতে চাই অটোক্লেভে। লেখা হয়ে গেছে? কনস্ট্রাকশনটা দেখো। স্যার হয়নি, একটু দাঁড়ান। আমাদের ল্যাবরেটরিতে যেটা ইউজ হয় সেটা হচ্ছে ভার্টিক্যাল, আর মডার্ন অটোক্লেভ গুলো হচ্ছে হরাইজন্টাল। তো হরাইজন্টালটাই দেখাবো, আর ভার্টিক্যালটা আমি সাথে সাথে দেখিয়ে দিচ্ছি ইনস্ট্রুমেন্ট। ওয়ার্ক আপ করবো, মুছে দেবো? ইয়েস স্যার। ওকে। মডার্ন অটোক্লেভের ইনস্ট্রুমেন্টেশন। এটা হচ্ছে হুইল, এটা ঘোরালে চেম্বারটা ওপেন হয়। ঠিক আছে, লোড আনলোড করার সময় এটাকে ওপেন করতে হয়, এটাকে হুইলটাকে তোমার রোটেট করাতে হয়। ওকে, এই হচ্ছে মোটামুটি একটা ইনস্ট্রুমেন্টেশনের আউটলাইন। ঠিক আছে, তো এবার কেসটা ভালো করে বুঝে নাও। এই জায়গা দিয়ে হচ্ছে স্টিম ঢোকে। কোথায় গেল? নিচে হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গা হচ্ছে তোমার স্টিম ঢোকে। রেড কালারের লাইন যেটা অ্যারো দিচ্ছে, দ্যাট মিন্স স্টিম এন্টার করছে। এটা হচ্ছে পারফোরেটেড চেম্বার, যেখানে তুমি কনিক্যাল যা খুশি তোমার যেটা স্টেরিলাইজ করবে সেটাকে রাখো। পারফোরেটেড।
এই যে দুটো ইনস্ট্রুমেন্টেশন আছে, একটা হচ্ছে তোমার সেফটি ভালভ, আর এটা হচ্ছে তোমার প্রেসার গেজ, মানে প্রেসারটাকে ডিটারমাইন করে। ইনসাইড এয়ার, যেটা ব্ল্যাক অ্যারো দিচ্ছি, ইনসাইড এয়ার কে ইভাকুয়েট করে ভ্যাকিউম করে বের করে দেওয়ার জন্য এই জায়গাটা রয়েছে। এই যে ইনসাইড এয়ার বেরোবে, কিছু এক্সস্ট এয়ার যখন আমার মনে হবে যে হিউজ অ্যামাউন্ট অফ প্রেসার রাইজ করেছে, এখানে না, এখানে একটা এক্সস্ট ভালভ আছে, এক্সস্ট ভালভ, এক্সস্ট ভালভটাকে যদি ওপেন করে দাও তাহলে স্যাচুরেটেড স্টিম এটাও কিছুটা অ্যামাউন্টটাও রিলিজ হয়ে যেতে পারে। তার মানে হচ্ছে এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, এক্সস্ট পয়েন্ট বা এক্সিট পয়েন্টও বলে, এক্সিট পয়েন্ট। আর এটা হচ্ছে তোমার এন্ট্রি পয়েন্ট স্টিমের। ইনসাইড এয়ার দেখো, এটাই দেখবে তোমার প্রেসকটে দেওয়া রয়েছে ডায়াগ্রামটা, বাট খুব ওয়েল মেনটেন নয়, মানে ওয়েল মেনশন বা ওয়েল ইন্ডিকেটেড পয়েন্ট নেই। তো এটা আমি ক্লিয়ার করে দিলাম। এটা হচ্ছে তোমার মডিফাইড বা তোমার ইমপ্রুভড অটোক্লেভ। রেড কালারের অ্যারো ইন্ডিকেট করে দিই স্টিম, অলরেডি লিখেছিলাম নিচে। আর ব্ল্যাক অ্যারো মানে হচ্ছে ইনসাইড এয়ার দ্যাট শুড বি ইভাকুয়েটেড। আচ্ছা, এখানে একটা ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে, এটা হচ্ছে তোমার টেম্পারেচার গেজ, মানে টেম্পারেচার থার্মোমিটার, থার্মোমিটার। অটোক্লেভ ইনস্ট্রুমেন্টেশন ক্লিয়ার? এই ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করবে, এই ডায়াগ্রামটা যেটা ল্যাবে আছে সেটাও আমি দেখাচ্ছি। অবভিয়াসলি এটার কস্টলি বেশি, হাই কস্ট। আর এর লোডিং ক্যাপাসিটি অনেক, মানে অনেকটা অ্যামাউন্ট লোড করা যায় একসাথে। অনেকটা দেখবে তোমার ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন দু রকমের হয় জানো তো, একটা হচ্ছে টপ লোড আর একটা হচ্ছে ফ্রন্ট লোড। তো এটা অনেকটা হচ্ছে ফ্রন্ট লোড, আর একটা আছে দেখবে যে উপর দিয়ে দেওয়া। কোনটা এখন সব থেকে বেশি মানে ইমপ্রুভ ভার্সনটা? টপ লোড, সরি ফ্রন্ট লোড। আগেরটা হচ্ছে টপ লোড ছিল, টপ লোডটা আস্তে আস্তে বন্ধ করে দেবে কোম্পানি, আস্তে আস্তে মানে অবস্কিও করে দেবে, আস্তে আস্তে এই ফ্রন্ট লোডটাই চলবে। তো এই ব্যাপারটা হচ্ছে এইটা। তোমাদের ল্যাবে যেটা আছে সেটা হচ্ছে টপ, টপ থেকে তুমি ইনসাইড ইনসার্ট করো ম্যাটেরিয়াল, আর এটা ফ্রন্ট থেকে। ইনস্ট্রুমেন্টেশন ক্লিয়ার? রিমুভ করব? শোনা যাচ্ছে তো? হালকা হলেও শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা Yes, যাচ্ছে। sir. হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, একটু জানাবে। রিমুভ করে দিলাম। এবার আমাদের ল্যাবে যেটা থাকে অ্যাজ ইউজুয়াল, যেটা একটু কম দামি আর কি, সেটা ভেরিয়েন্টটা থাকে।
তিনটে নব আমরা দেখতে পারি মোটামুটি। একটা হচ্ছে টেম্পারেচার মাপার থার্মোমিটার, প্রেসার মাপার প্রেসার গেজ, এটা হচ্ছে প্রেসার কন্ট্রোল ভালভ একটা থাকে দেখবে এই যে তোমার সাইডে মুভ করানো যায়, প্রেসার কন্ট্রোল ভালভ, প্রেসারটাকে রিলিজ করানো যায়। এটা হচ্ছে লিড, লিডে স্ক্রু থাকে, স্ক্রুগুলোকে টাইট করতে হয়। আগেরটায় কোনো স্ক্রু ছিল না, ওটা হুইল ছিল, হুইলটা টাইট করলে আস্তে 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 ওটা তোমার ভ্যাকিউম হয়ে গিয়ে মানে ইয়ে থাকে, কি থাকে ওই জায়গাটা বলে, যাই হোক সিলিং হয়ে যায় আর কি, রাবার থাকে সিল করে দেয়, যেটা আগেরটা দেখালাম। এখানে তোমার স্ক্রু দিয়ে টাইট করতে হবে। স্ক্রু টাইটিং এরও একটা প্রসেস আছে, উল্টো পাল্টা স্ক্রু টাইট করলে তোমার প্রেসার অ্যাচিভ করবে না। স্ক্রু টাইটিং এর প্রসেসটা জানো তো? একটা টাইট করলে তার অপোজিটটা সবসময় টাইট করতে হয় ফার্স্টে, তারপর আবার পরেরটা টাইট করে তার অপোজিটটা টাইট করতে হয়, সবসময় অপোজিট না টাইট। ডায়াগোনাল? ডায়াগোনাল স্ক্রু যেটা তুমি টাইট করবে তার অপোজিটে ডায়াগোনাল স্ক্রুটাকে সেম টাইমে টাইট করতে হবে। তার মানে দুজন অপারেট করলে খুব ভালো হয়, একা একা করাটা একটু চাপ হয়ে যায়, বাট করাই যায়। ওইটাকে স্ক্রু টাইট করে আবার অপোজিটে ডায়াগোনালে গিয়ে তোমার স্ক্রুটা টাইট করতে হবে। অবভিয়াসলি কোনোদিন পাশেরটা করবে না, যেটা করলে তার পাশের স্ক্রুটাকে টাইট করবে না, তাহলে তোমার সিলটা ঠিকঠাক হবে না। ওকে, সো অবভিয়াসলি ডায়াগোনাল স্ক্রু টাইটিং করতে হবে, আর দুজন সেম টাইমে যদি স্ক্রুটা টাইট করে খুব ভালো মেকানিজম হলে তোমার ইয়েটা হয়, ক্লোজটা হয় লিডটা। তো এই হচ্ছে ব্যাপার। তো লিডের স্ক্রু টাইট হয়ে গেল। এই জায়গাটা কি? এটা হচ্ছে বাস্কেটটা, যেটাকে তুমি ওপেন করছো, রিমুভ করছো, যার মধ্যে তুমি ম্যাটেরিয়াল রাখছো। এর নাম হচ্ছে তোমার গ্রিড বাস্কেট। গ্রিড বাস্কেট এন্ড বাস্কেটটার মধ্যে ভালো করে খেয়াল করে রেখেছো, পারফোরেশন রয়েছে সাইড ওয়ালে, খেয়াল করেছো? কোনোদিন তুলেছো তো? পারফোরেশন আছে, পারফোরেশন যেখান থেকে স্টিমটা এন্টার করতে পারবে। আর তার ঠিক নিচে দেখো একটা পারফোরেশন রেস্টিং প্লেট আছে, একটা রেস্টিং প্লেট আছে যেটাও পারফোরেটেড, যেখান দিয়ে স্টিমটা উঠবে অ্যাবভ। পারফোরেটেড রেস্টিং প্লেট, রেস্টিং প্লেট। আর রেস্টিং প্লেটের একদম বটমে কি দেওয়া থাকে? ওয়াটার থাকে, এন্ড ওয়াটারটাকে হিট করার জন্য হিটার আছে, ওই ইমার্শন রড হিটার। তো এখান থেকে ওয়াটারটা বয়েল হচ্ছে, তাহলে আমরা এখানে স্টিমের পাত্তা দেখাই কি হচ্ছে, ওয়াটার বয়েল হচ্ছে, স্টিম রিলিজ হচ্ছে, পারফোরেটেড রেস্টিং প্লেট থেকে রিলিজ হবে স্টিমটা, রিলিজ হয়ে এই যে সাইড ওয়ালের পারফোরেশন থেকে এন্টার করবে through the inside the material and sterilize the object. অটোক্লেভে মেকানিজম, প্রিন্সিপাল, ওয়ার্কিং মেকানিজম সমস্ত কিছু দেয় কোশ্চেনে। উইথ ডায়াগ্রাম করাটা 100% ইম্পর্টেন্ট, আদারওয়াইজ নাম্বার কাটবে। এবার তুমি এটাও ইউজ করতে পারো, যেটা তুমি ফার্স্টে আমি যেটা দেখালাম সেটাও ইউজ করতে পারো। ফার্স্টেরটা একটু কমপ্লিকেটেড, একটু সফিস্টিকেটেড, একটু মোর হাইলি ইভলভড টেকনিক ইনস্ট্রুমেন্টটা, আর এটা হচ্ছে অ্যাজ ইট ইজ খুব নরমাল একটা ইনস্ট্রুমেন্টেশন। সো যে কোনো একটা ইউজ করতে পারো। আমি বলবো যে ইমপ্রুভ ভার্সনটা ইউজ করা বেটার অ্যাজ আ ডায়াগ্রাম। যদি মনে হয় যে টাইম অনেক লেগে যাবে, টাইম পাচ্ছি না, তাহলে এটা দিয়ে এঁকে দিয়ে চলে আসবে। এটা আঁকা অনেক বেশি সিম্পল, আর ওখানে অনেকগুলো পাইপলাইন আছে, এগুলো দেখানোর দরকার আছে, আদারওয়াইজ কমপ্লিট হবে না। বলো, অটোক্লেভ ক্লিয়ার? ময়েস্ট হিটের ফার্স্ট অ্যাপ্লিকেশন অটোক্লেভ, ডান। অটোক্লেভের টেম্পারেচার 121 ডিগ্রি সেন্টিগ্রেড এন্ড অটোক্লেভের প্রেসার 15 lb psi। নেক্সট কোশ্চেন হচ্ছে আমার, অটোক্লেভে কি সমস্ত ম্যাটেরিয়ালকে স্টেরিলাইজ করা যায়? আনসার ইজ নো। গুড। কেন করা যায় না? বিকজ কিছু হিট সেনসিটিভ ম্যাটেরিয়াল থাকে।
হিট সেন্সিটিভ ম্যাটেরিয়াল থাকে, আর হিট সেন্সিটিভ ম্যাটেরিয়াল যখনই আমরা অটোক্লেভে দেব 121 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হিট সেন্সিটিভ ম্যাটেরিয়ালটা ডিস্ট্রাক্ট করে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। সো আদার প্রসেস কি, আদার প্রসেস যেগুলো হিট সেন্সিটিভ ম্যাটেরিয়ালকে স্টেরিলাইজ করা যাবে, আদার প্রসেস নাম্বার 2 tyndallization or fractional sterilization. Okay, so second application মুছে দিলাম, ক্লিয়ার তো? স্যার বলছিলাম অটোক্লেভে দেওয়ার আগে আমরা টেস্ট টিউব গুলোকে ওই ব্রাউন পেপার দিয়ে ফোল্ড করি কেন? দেখো, ফোল্ড করার পেছনে এমনি কোনো রিজন নেই, জাস্ট যাতে লিক না করে, বা তোমার এদিক ওদিক যখন অনেকগুলো ম্যাটেরিয়াল তো একসাথে ঢোকাচ্ছ, যদি স্পিল আউট না করে বাইরে বেরিয়ে যায় না যায়, এই জন্য কটন প্লাগ প্লাস একটা র্যাপ, এটা তোমার সেফটির জন্য, আর কিচ্ছু না, না করলেও চলবে। বা অনেকগুলো ম্যাটেরিয়াল ঢোকাচ্ছ তো, কোনো হয়তো তোমার পড়ে গেল বা এই হয়ে গেল, যার জন্য তোমরা একটা কটন প্লাগ করছো প্লাস একটা র্যাপিং করছো যাতে না বেরিয়ে আসে, আর কোনো এক্সট্রা কিচ্ছু নেই, না করলেও চলবে। আচ্ছা স্যার। মিল্ক কি স্টেরিলাইজ করা যাবে? না। মিল্ক কে আমরা অটোক্লেভ করতে পারবো? মিল্ক কি অটোক্লেভেবল? কোশ্চেন এসেছিল প্রিভিয়াস, অনেক পুরনো একটা নো কোশ্চেন। স্যার, মিল্ক কি No, sir. অটোক্লেভেবল? হোয়াই? না স্যার, কি হবে মিল্ক ঢুকিয়ে মিল্কে দেখেছো? অনেক আমাদের ভালো মাইক্রো অর্গানিজমও থাকে। কে গুড অর্গানিজম? আমার দরকার নেই গুড অর্গানিজম, Lactobacillus. আমার অল কিল হয়ে যাক, আমার চাই না, আমার তো চাই হচ্ছে ক্যালসিয়াম আর প্রোটিন। স্যার কোয়াগুলেট হয়ে যেতে পারে। কি হবে আমি শুনতে পাচ্ছি না, অ্যাকচুয়ালি হেডফোনটা নষ্ট হয়ে গেছে, ইয়েগুলো পাচ্ছি না, আওয়াজগুলো। হ্যাঁ বলো। স্যার মিল্ক প্রোটিন যদি কোয়াগুলেট হয়ে যায়। হ্যাঁ কি হবে সেটাই আমি জিজ্ঞেস করেছি, মিল্ককে যদি আমি অটোক্লেভে বসাই রেজাল্টটা কি হবে? মিল্ক কি লিকুইড ফর্মেই বেরোবে? সলিডিফাই হয়ে না যাবে। স্যার সলিডিফাই হয়ে যাবে, ওটা লিকুইড ফর্ম সলিডিফাই থাকবে। হবে, কেসিন প্রোটিন গুলো কোয়াগুলেট করবে, করে গিয়ে তোমার এতে কনভার্ট হবে, মানে হয়ে আর হচ্ছে তোমার কোয়াগুলেশন, মানে ছানা কেটে যাবে যেটাকে বলে, প্রোটিন গুলো ক্লাম্প হয়ে যাবে আর ওয়াটার বেরিয়ে যাবে, তার মানে মিল্ককে কোনোদিন তুমি অটোক্লেভ করতে পারবে না। ঠিক আছে, তো মিল্ক হচ্ছে ওয়ান অফ দা তোমার হিট সেন্সিটিভ ম্যাটেরিয়াল। আরো অনেক হিট সেন্সিটিভ ম্যাটেরিয়াল আছে, ভিটামিনস আছে, তোমার ইয়ে রয়েছে, তোমার কি বলে গ্রোথ ফ্যাক্টর রয়েছে, অ্যান্টিবায়োটিক্স রয়েছে, এগুলো তোমার অটোক্লেভেবল হয় না। তো অপশন কি আছে যেগুলো হিট সেন্সিটিভ ম্যাটেরিয়াল, সেখানে কি অপশন আছে অটোক্লেভ ছাড়া কিভাবে স্টেরিলাইজ করতে পারি? এন্ড দ্য সেকেন্ড ওয়ে ইজ ফর দ্য স্টেরিলাইজেশন মেথড, আমি বলছি, দ্যাট ইজ tyndallization. নাম্বার 2, tyndallization. এর another name fractional sterilization. Fractional sterilization. So some material cannot withstand high temperature, in autoclave, but that material could be sterilized. আবার বলছি স্টেরিলাইজ কমপ্লিট করবে এখান থেকে, মানে রিমুভাল অফ অল অর্গানিজম। that material could be sterilized by tyndallization process. Tyndallization process. Tyndallization process developed by which scientist? হিস্ট্রিতে পড়েছিলে? জন টিন্ডাল। জন টিন্ডাল। ওকে, মেন তোমার ইয়ে কি ছিল, ওয়ার্কিং প্রিন্সিপাল
টিন্ডালাইজেশনে আউটলাইন করছি uses steam 100 degrees centigrade, obviously the free flowing steam for 30 to 60 minutes 30 to 60 minutes to destroy all the vegetative cells. And this process repeated at least thrice with incubation time 23 to 24 hours in between operation. Each cycle. কেসটা কি বুঝতে পারলে? কেসটা কি করেছে? ভেরি বিউটিফুলি একটা প্রিন্সিপাল তোমার অ্যাডাপ্ট করেছে জন টিন্ডাল। ঠিক আছে, ডাইরেক্টলি তো কিলিং করা যাবে না এদের হাই হিটে, বিকজ ম্যাটেরিয়ালটাই ডিস্ট্রয় হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই সুন্দর একটা আইডিয়া বাই করেছে। কিরকম আইডিয়া? কি করছে এরা? 30 to 60 মিনিট ধরে ফ্রি ফ্লোয়িং স্টিম দিচ্ছে। অবভিয়াসলি স্টিমের টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ ক্লোজ নয় তো। ক্লোজড হলে তোমার প্রেসার রাইজ করলে টেম্পারেচারও রাইজ করে, যেটা অটোক্লেভে হয়েছিল। বাট এখানে ফ্রি ফ্লোয়িং স্টিম মানে জাস্ট ভাবো হচ্ছে স্টেনিং এর টাইমে যেটা করেছিল এন্ডোস্পোর স্টেনিং এ। কি করেছিল? তোমার বয়লিং ওয়াটারের ওপর তোমার ওয়্যার মেশ দিয়ে ওর উপরে তুমি স্লাইডটাকে বসিয়ে দিয়েছো। লাইক দ্যাট ম্যাটেরিয়ালটাকে তুমি প্লেস করে দাও ওয়্যার মেশের ওপর বয়লিং ওয়াটারের মধ্যে, বয়লিং ওয়াটার থেকে স্টিমটা যাবে, ডাইরেক্টলি স্টিমটা গিয়ে হিট করবে। সো এই জিনিসটা অপারেশন চলবে তোমার 30 থেকে 60 মিনিট, এন্ড তোমাকে মিনিমাম 3 বার এই অপারেশনটা করতে হবে। 30 to 60 মিনিট ধরে এই অপারেশনটা, ইন বিটুইন একটা গ্যাপ টাইম থাকবে। ইন বিটুইন গ্যাপ টাইম হচ্ছে তোমার 1 ডে, দ্যাট মিন্স 23 or 24 আওয়ার ইনকিউবেশন টাইম। বেনিফিটটা কি? বেনিফিটটা কি এই প্রসেসে? অল অর্গানিজম ইনক্লুডিং স্পেশালি যেটার জন্য আমরা এটা অ্যাপ্লাই করি, এন্ডোস্পোর killed in that process. কেউ আমাকে আনসার করতে পারবে এন্ডোস্পোর কিভাবে কিল হচ্ছে টিন্ডালাইজেশনে? 100 ডিগ্রি সেন্টিগ্রেডে এন্ডোস্পোর তো কিল হওয়ার কথা না। এন্ডোস্পোর ইজ হাইলি রেজিস্ট্যান্ট স্ট্রাকচার, 100 ডিগ্রিতে কি করে কিল হবে? তো হাউ এন্ডোস্পোর উইল বি কিলড ইন টিন্ডালাইজেশন? এনিওয়ান? এন্ডোস্পোর কি 100 ডিগ্রিতে কিল হওয়ার কথা? স্যার এই প্রসেসটা যে থ্রাইস মানে 3 বার হচ্ছে, তো সেই জন্য এন্ডোস্পোরটা কিল হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে? 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ও তো রেজিস্ট্যান্ট। তো তুমি 3 বার করো, 4 বার করো, 5 বার করো, তাতে কি হবে? ওর কিছু যায় আসবে? এত মোটা একটা লেয়ার। তাহলে এখানে ট্রিকটা বোঝো একটু ভালো করে, ইয়েটা দেখো, প্রসেসটা দেখো, কোন ট্রিকটাকে কাজে লাগিয়েছে। না, স্টিমের তো টেম্পারেচার 100 ডিগ্রি, 100 ডিগ্রিতে কিছুই হবে না। স্যার টাইমটা বলো কে ইনকিউবেশন টাইম বলছো আর আরেকজন বলছে নরমাল টাইম, কোনটা বেশি ইম্পর্টেন্ট? এই টাইমটা না ইনকিউবেশন টাইমটা? ইনকিউবেশন টাইমটা। কারেক্ট, that is very critical, that incubation point is very critical. কেন স্যার? কারণ তুমি ভাবো যখন ফার্স্ট অপারেশনটা করছে ফার্স্ট সাইকেলে, all vegetative cell will be killed, ঠিক আছে? এন্ডোস্পোর is remain alive, yes or no? ফার্স্ট সাইকেলে, ওকে। এবার ফার্স্ট সাইকেলটা করার পর তুমি টাইম দিলে, কতক্ষণ টাইম দিলে? বেস্ট টাইম দিলে তুমি 24 আওয়ার, মানে 1 ডে টাইম দিয়েছো। দ্যাট টাইম ইজ সাফিসিয়েন্ট টু কনভার্ট এন্ডোস্পোর ইনটু ভেজিটেটিভ সেল, ইয়েস অর নো? আমরা তো জানি এই প্রসেসটা হয়, প্রসেসটাকে কাজে লাগিয়েছে জন টিন্ডাল। এন্ডোস্পোর তো আবার ভেজিটেটিভ সেলে ব্যাক করতে পারে যখন হার্শ এনভায়রনমেন্ট তুমি তোমার রিমুভ করে দেবে। করবে কি করবে না?
তাহলে যখনই তুমি ইনকিউবেশন টাইম দিচ্ছ, the endospore that remain in the liquid will now become germinated, and that time যখনই জার্মিনেট করছে that time তুমি আবার ফ্রি ফ্লোয়িং স্কিম দিচ্ছ। তার মানে এন্ডোস্পোর গুলো যেগুলো ব্যাক করলো ভেজিটেটিভ সেলে সেগুলো যদি কিল, তো ডাইরেক্টলি এন্ডোস্পোর কে কিল করছে না। তা কিভাবে কিল করছে? এন্ডোস্পোর গুলোকে ভেজিটেটিভ সেলে কনভার্ট করিয়ে দেন কিল করছে, বুদ্ধিটা কাজে লাগিয়েছে। বুঝতে পেরেছো? কারণ ডাইরেক্টলি কিল করা পসিবল না, বিকজ দ্য ম্যাটেরিয়াল ইজ হিট সেন্সিটিভ। তো তুমি কখনোই হাই টেম্পারেচার তুলতে পারবে না, ঠিক আছে? তার মানে একে কি করতে হবে? একে যেটা করতে হবে, আমাকে এন্ডোস্পোর গুলোকে কিল করার জন্য ওকে ভেজিটেটিভ সেলে কনভার্ট করিয়ে দেন তুমি আবার হিট দাও, কিল হয়ে যাবে। তো এরকম 2 থেকে 3 বার করো, অল মাইক্রোবস উইল বি ডায়েড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য তোমার এন্ডোস্পোরস। আইডিয়া ক্লিয়ার জন টিন্ডালের? Yes, sir. So sterilization can be done. এটাকে বলা হয় fractional sterilization। কোশ্চেন করে why it is called fractional, because এটা হ্যাঁ এজনের নাম ফ্র্যাকশন। হ্যাঁ কেন? এই যে অপারেশনের ব্যাপারটার জন্য, এই প্রিন্সিপালটার জন্য। কিরকম হচ্ছে, তুমি ফ্র্যাকশনালি জিনিসটাকে তুমি 3 বার or 3 থেকে 4 বার জিনিসটাকে তুমি রিপিট করছো। তো ফ্র্যাকশন করে করে তুমি কিল করার চেষ্টা করছো টোটাল 100% ভায়াবল মাইক্রোবস কে, ইনক্লুডিং এন্ডোস্পোর কে। দ্যাটস হোয়াই ইট ইজ ফ্র্যাকশনাল। টোটালটা একবারে করছো না, ফ্র্যাকশন করে করে করছো, ফ্র্যাকশনাল স্টেরিলাইজেশন। হ্যাঁ, ইয়েস, ইট অ্যাচিভ স্টেরিলাইজেশন, লাইক অটোক্লেভ এফেক্টই দেবে। অটোক্লেভ যেভাবে এফেক্ট দিয়েছিল, অটোক্লেভে তো ফ্র্যাকশন হয়নি, ডাইরেক্ট ঢুকিয়েছো, 15 মিনিট 30 মিনিট অপারেশন কর, বের করে দিয়েছো ওয়ান টাইমে। বাট এখানে ফ্র্যাকশন করে 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 করতে হবে। টোটাল টাইম কত লাগবে? অপারেশন টাইম মিনিমাম 3.5 days। কারণ তোমার ইনকিউবেশন টাইম আছে, মানে থ্রাইস যদি অপারেশনটা রান করো তাহলে হচ্ছে ইনকিউবেশন টাইম আছে তোমার 24 আওয়ার, মানে 1 ডে। 3 দিন তো লাগছেই, তার সঙ্গে 30 মিনিটস করে 3 বার, মানে মোটামুটি 4 ডে ধরে দাও। হিউজ টাইম নিচ্ছে। So operation time is much more taking, but still sterilization achieved. Point clear? ঠিক আছে। বাট আমার কাছে যদি এত টাইম না থাকে, আমার স্টেরিলাইজেশনের দরকার নেই। আমার জাস্ট তোমার প্যাথোজেন রিমুভ করে দাও এন্ড তোমার স্পয়েলেজের চান্স কমিয়ে দাও, দ্যাট ইজ তোমার মোর দ্যান এনাফ। যদি আমি এটা করতে চাই, তখন কি আমি টিন্ডালাইজেশনের জন্য 4 দিন গালে হাত দিয়ে বসে থাকবো? কখন আমার হবে প্রসেসটা কমপ্লিট এন্ড স্টেরিলাইজেশন হবে? তো লাইক দ্যাট, যেটা আমি এক্সাম্পল দিতে চাইছি, মিল্ক প্রোডাকশনের পর কনজিউম করার টাইমটা আমাকে মানে খুব তাড়াতাড়ি কনজিউম করতে হবে। 3 থেকে 4 দিন পর যদি তুমি কনজিউম করো, মানে ওটাকে যদি ওয়েট করাও টিন্ডালাইজেশনের জন্য, তাহলে তো বাড়িতে তোমার দুধ চা খাওয়া বন্ধ হয়ে যাবে, বাড়িতে মিল্ক টি খাওয়া বন্ধ করে দেবে। কারণ এতদিন যদি তোমার মিল্কটাকে প্রসেস করতে টাইম দিয়ে দাও 4 দিন, তাহলে তোমার হবে কোথা, আসবে কোথা থেকে এত মিল্কের ডিমান্ড, আসবে কোথা থেকে, ফুলফিল হবে কি করে? তাহলে আরো একটা টেকনিক যেটা পাস্তুর করেছিল, লুইস পাস্তুর, দ্যাট ইজ দ্য পাস্তুরাইজেশন। পাস্তুরাইজেশন কিন্তু স্টেরিলাইজেশন করায় না, আমি ফার্স্ট অফ অল বলে দিচ্ছি, আর এটা কোশ্চেনও আসে। পাস্তুরাইজেশন ইজ নট আ স্টেরিলাইজেশন। তাহলে কেন আমরা অ্যাপ্লাই করছি স্যার? আমরা চাইছি মিল্কটাকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য এন্ড তোমার পাবলিক হেলথে যেন কোনো কনসার্ন না আসে, সেটাকে তোমার করে দিলেই মোর দ্যান এনাফ। দ্যাট মিনস মিল্কের মধ্যে যত প্যাথোজেন আছে সেটাকে ক্লিয়ার আউট করে দাও এন্ড স্পয়েলেজের চান্স টোটাল রিমুভ কোনোদিন করা যাবে না। স্পয়েলেজ অর্গানিজম স্টিল প্রেজেন্ট থাকবে, বাট আমরা স্পয়েলেজের চান্সকে ডাউন করে দিতে পারি। দ্যাট মিনস হাফ লাইফকে আমরা বাড়িয়ে দিতে পারি। উইদাউট পাস্তুরাইজেশন একটা মিল্ক 2 থেকে 4 আওয়ার থাকবে, তারপর স্পয়েলেজ হয়ে যাবে। বাট পাস্তুরাইজেশন করলে এই টাইমটাকে আমরা বাড়িয়ে দিয়ে 2 থেকে 3 ডেজ অবধি নিয়ে যেতে পারি। উইথ যদি আমরা আরো একটা টেকনিক ইউটিলাইজ করি, দ্যাট ইজ দ্য লো টেম্পারেচার ফলোড বাই পাস্তুরাইজেশন। পাস্তুরাইজেশন যদি লো টেম্পারেচার কানেক্ট করে দিই, তাহলে এই মিল্কটাকে আমরা 7 ডেজ অবধি নিয়ে যেতে পারি, হ্যাঁ কি না? সো মিল্ক স্টেরিলাইজেশন আমরা চাইছি না, বাট কি চাইছি আমরা? মিল্ককে পাবলিক হেলথের কথা মাথায় রেখে তোমার সেফ লেভেলে আনার জন্য, সেফ করার জন্য পাস্তুরাইজেশন ইজ দ্য বেস্ট টেকনিক। তো মিল্কের কোনোদিন টিন্ডালাইজেশন হবে না।
তো তোমাকে কয়েকটা এরকম ভাবেও কোশ্চেন দেয় কিরকম যে কিছু অবজেক্ট দিয়ে দিল আর সেটাকে তুমি কোন প্রসেসে স্টেরিলাইজ করবে বা কোন প্রসেসে তুমি কন্ট্রোল করবে মাইক্রোব কন্ট্রোল। যদি মিল্ক আসে টিন্ডারাইজেশন করো, রং হয়ে যাবে, কারণ মিল্ক এতদিন 4 দিন ধরে প্রসেসিং টাইম দিলে সেটা পসিবল নয়, ডিমান্ড ফুলফিল হবে না। ঠিক আছে, তো কুইকলি সার্ভ করতে হবে, এন্ড কুইকলি সার্ভের জন্য প্রসেস হচ্ছে পাস্তুরাইজেশন। তো ময়েস্ট হিটের থার্ড অ্যাপ্লিকেশন পাস্তুরাইজেশন। এখানেও হিট সেন্সিটিভ ম্যাটেরিয়াল ইউজ করা হয় ফর utilized to control microbial growth। আমি দেখো এখানে স্টেরিলাইজেশন লিখিনি, বিকজ এটা মাইক্রোবিয়াল স্টেরিলাইজেশন প্রসেস নয়, মাইক্রোবিয়াল গ্রোথ কন্ট্রোল করা হয়। পাস্তুরাইজেশন নরমালি ইউটিলাইজ করে হচ্ছে তোমার বিলো 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, বিলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে at 30 minutes for for 30 minutes below 100 ডিগ্রি তোমার মানে হচ্ছে এক্সাক্ট টেম্পারেচারটা হচ্ছে তোমার 55 to 60 ডিগ্রি। 50 থার্ড পয়েন্ট আমি ক্লিয়ারলি মেনশন করব, পাস্তুরাইজেশন ইজ নট আ স্টেরিলাইজেশন। Sterilization process. Why? Because it does not kill total microorganism, 100% microorganism. But kill pathogens present in the substance, pathogens, disease causing organisms, and reduce this spoilage organism. Reduce the spoilage organism by utilizing that temperature and that time. কমার্শিয়ালি যখন পাস্তুরাইজেশন করা হয়, কমার্শিয়ালি পাস্তুরাইজেশনের 3টে টাইপ আছে বা 3টে স্টেপস আছে। ঠিক আছে, তো কমার্শিয়াল পাস্তুরাইজেশনটা বলবো, মানে হঠাৎ করে কোশ্চেন যদি দিয়ে দেয় পাস্তুরাইজেশনের টাইপ, তোমরা তো মাথায় হাত দিয়ে বসবে পাস্তুরাইজেশন আবার কি টাইপ হবে। কমার্শিয়ালি পাস্তুরাইজেশনের ডিফারেন্ট স্টেপস বা টাইপস পসিবল। ঠিক আছে, তো চলো নেক্সট দেখি। হ্যাঁ, টাইম টেম্পারেচারটা চেঞ্জ করব। পাস্তুরাইজেশন অফ মিল্ক, স্যার ওই হাই টেম্পারেচার লো টাইম, লো টেম্পারেচার হাই টাইম ওই রকম। Pasteurization of milk in commercial purpose done by 3 stages. Number 1, low temperature holding, short form হচ্ছে LTH, low temperature holding। এটা another term VAT pasteurization, VAT pasteurization। এটা হচ্ছে ইউজুয়াল টেম্পারেচার আর টাইমটা, যেটা আমরা অলরেডি লিখে এসেছি
মোটামুটি বিলো 100 ডিগ্রি 30 মিনিটের অপারেশন, মানে হচ্ছে 62.8 ডিগ্রি এক্সাক্ট বলে দিচ্ছি, 62.8 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ফর 30 মিনিট ধরে এটা চলে। ফ্যাট পাস্টুরাইজেশন আর লং তোমার লো টেম্পারেচার হোল্ডিং, টেম্পারেচারটা বিলো 100 এ, দ্যাটস ওয়াই লো টেম্পারেচার হোল্ডিং মানে কি অনেকটা টাইম ধরে আমরা একে ইয়ে করছি, পাস্টুরাইজ করছি। নাম্বার 2, HTST, হাই টেম্পারেচার শর্ট টাইম। হাই টেম্পারেচার ইউটিলাইজ করব, বাট টাইমটা শর্ট টাইমের জন্য। এখানে এক্সাক্ট টেম্পারেচার হচ্ছে 71.7 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 15 সেকেন্ড। অবভিয়াসলি এটা গোল্ড স্ট্যান্ডার্ড নয়, এটা মিল্কের জন্য বলছি। এবার তোমার অ্যালকোহলিক বেভারেজেস জন্য এটা ডিফারেন্ট হতে পারে। তো এটা জাস্ট আমরা একটা এক্সাম্পল দেখাচ্ছি, একটু এদিক ওদিক চেঞ্জ হলে কোনো ফারাক আসবে না। 62.8 এ লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, বাট হ্যাঁ তুমি 62 এর জায়গায় 82 লিখছো, অবভিয়াসলি এটা নোটিসেবল ডিফারেন্স। তো মোটামুটি মাথায় রাখার চেষ্টা করবে। HTST হচ্ছে 71.7 ডিগ্রি সেন্টিগ্রেড, 15 সেকেন্ডের জন্য টোটাল অপারেশন টাইম চলে, এই জন্য শর্ট টাইম না। এবার কোশ্চেনটা হলো স্যার ফার্স্ট এডটা করলেই তো হয়ে যেত, আবার HTST তে শিফট করা কি দরকার ছিল? ফার্স্ট এডটা করলেই তো এনাফ বলছিলেন, তো HTST তে শিফট করলো কেন, মানে স্টেজ নাম্বার 2 এ নিয়ে গেল কেন আবার? তার একটা পার্টিকুলার রিজন আছে। কিছু টাইমে দেখা যাচ্ছে LPH বা ভ্যাট পাস্টুরাইজেশন করার পরেও আমরা কি লিখেছি, অল প্যাথোজেনস আর কিল্ড? নো, নট অল প্যাথোজেনস আর কিল্ড। কক্সিয়েলা ব্রুনেটি বলে একটা অর্গানিজম আছে, এই ভ্যাট পাস্টুরাইজেশনে LPH এ সার্ভাইভ করে যায়, স্যাম্পলে ক্লিয়ারলি পাওয়া যায়। আফটার পাস্টুরাইজেশন প্রপারলি ডান করার পরও কক্সিয়েলা বলে যে কক্সিয়েলা ব্রুনেটি বলে যে অর্গানিজমটা স্টিল প্রেজেন্ট আছে, এন্ড ইট কজ হিউম্যান ডিজিজ। হিউম্যান ডিজিজ কিউ ফিভার করায়। দ্যাটস ওয়াই কমার্শিয়ালি যখন করা হয় সবকিছু মাথায় রেখে করতে হবে, পাবলিকের হেলথ মাথায় রাখতে হবে, তো তার জন্য HTST ও করা হয় অ্যাপ্লিকেশন। তার মানে লো টাইম হোল্ডিং তার সাথে HTST করার পর কক্সিয়েলার কোনো ট্রেস থাকে না, টোটালি সেফ। পয়েন্ট ক্লিয়ার? তো এটা কেন শিফট করলো কোশ্চেন করতে পারে। why commercially HTST are done? Because the presence of organism that is traced after LPH, Coxiella, bruneti, এই অর্গানিজমটা হিউম্যান ডিজিজ কিউ ফিভার করে। নট অল টাইম, বাট স্যাম্পলে কিছু স্যাম্পলে LPH করার পরও ডিটেকশন করা গেছে। দ্যাটস ওয়াই HTST should be done. That is why commercially HTST must এখন করা হয়। এখন মডার্ন ইন্ডাস্ট্রি, মিল্ক ইন্ডাস্ট্রি আরো একটা প্রসেস ইউটিলাইজ করে, যার নাম হচ্ছে UHT। UHT মানে আলট্রা হাই টেম্পারেচার ইউটিলাইজ করে। আলট্রা হাই টেম্পারেচার ইউজ করে 100 ডিগ্রি অ্যাবভ সেন্টিগ্রেড টেম্পারেচারে। এখানে মিল্ক পাস্টুরাইজেশন হয়ে যায়। UHT তে কি হয়, কি লিখলাম, মিল্ক পাস্টুরাইজেশন, সরি মিল্ক স্টেরিলাইজেশন লিখছি, কিন্তু মিল্ক স্টেরিলাইজেশন লিখছি। দ্যাট মিন্স 99% viable organisms are died after UHT treatment. ঠিক আছে? তো UHT হচ্ছে মিল্ক পাস্টুরাইজেশন নয়, মিল্ক স্টেরিলাইজেশন। এর মধ্যে কি রিকর্ডিনেশন পার্ট না, কোনো প্রবলেম হবে না, মিল্ক অ্যাজ ইট ইজ থাকবে। দেখো টেম্পারেচার আর টাইমটা, টেম্পারেচার টাইমটা হচ্ছে 148.9 ডিগ্রি সেন্টিগ্রেড জাস্ট ফর 1 to 2 সেকেন্ড। কি প্রবলেম হবে? জাস্ট হচ্ছে ফ্ল্যাশ করা, একটা হাই হিটার, একটা ফ্ল্যাশ, and that is enough to kill
Many viable organisms present in that. So UAST করলে মিল্ক স্টেরিলাইজেশন হয়ে যায়। আর ফার্স্টের দুটো হচ্ছে তোমার পাস্টুরাইজেশনের টাইম। LTH HTST তুমি করার পর প্লাস লো টেম্পারেচার মাস ডান, আদারওয়াইজ তুমি সেলফ লাইফ বাড়াতে পারবে না। কি বললাম বুঝতে পারলাম? LTH HTST এটা করার পরেও তোমাকে রেফ্রিজারেট করতে হবে। তুমি মিল্কটাকে আনার পর পাস্টুরাইজেশন তো লেখা থাকে, পাস্টুরাইজ মিল্ক, তো মিল্কটাকে আনার পর বাড়িতে অবভিয়াসলি রেফ্রিজারেট করো। কেন করো? যাতে তুমি টাইমটাকে বাড়াতে পারো। তুমি উইদাউট রেফ্রিজারেশন রাখবে, 5 থেকে 6 ঘন্টা পর দেখবে ওটাকে কেটে গেছে, মানে দ্যাটস স্পয়েল হয়ে গেছে। সো LTH HTST ইউজ করার পর তোমাকে লো টেম্পারেচার মাস্ট ইউটিলাইজ করতে হবে, ফলোড বাই, ঠিক আছে? বাট UAST যদি করে দেয়, লো টেম্পারেচার ডাজ নট নিড, আর লাগে না। এন্ড তুমি দেখবে এখন টেট্রা প্যাকে মিল্ক বিক্রি হয়। টেট্রা প্যাকের মিল্ক দেখেছো মার্কেটে অ্যাভেলেবেল, একটু দাম বেশি বাট অ্যাভেলেবেল। রেফ্রিজারেশন করার কোনো দরকার নেই, ওপেন রেখে দেয়। স্টোর গুলোতে গিয়ে দেখবে নর্মাল রেখে দিয়েছে UAST তে, মানে সরি টেট্রা প্যাক। সো UAST করার পর টেট্রা প্যাক যদি করে দাও, ওটা আর রেফ্রিজারেট করার কোনো দরকার নেই, অপশনেবল, অপশন। তোমার যদি করতে ইচ্ছা হয় করো, আদারওয়াইজ না করলেও চলবে। এন্ড ওটা তোমার 6 মান্থ অবধি, 3 মান্থ বোধহয় অ্যাকচুয়ালি এক্সপায়ারি, 3 মান্থ কি 4 মান্থ অবধি আরামসে চলে উইদাউট কাট। এনি ড্যামেজ যদি না হয় টেট্রা প্যাকে, আরামসে ওটা স্পয়েল হয় না। সো টেট্রা প্যাকের মিল্কে কি লেখা আছে একবার দেখবে। টেট্রা প্যাকের একদিন মিল্ক কিনো, প্যাকেট মিল্ক ছেড়ে টেট্রা প্যাকের একটা মিল্ক কিনবে, লেখা দেখবে কি লেখা আছে, দেখা এই ওয়ার্ডটা দেখবে লেখা আছে আলট্রা হাই টেম্পার, মানে UAST ট্রিটেড লেখা আছে। কি বলতে চেয়েছি বুঝেছো? পাস্টুরাইজেশন প্রসেস, পাস্টুরাইজেশন টাইপ, কমার্শিয়ালি। পয়েন্ট ক্লিয়ার? পাস্টুরাইজেশন moist heat done. বলো বলো বলো, কি আবার থামস আপ দিচ্ছ? Yes, sir. ড্রাই হিট, তো হিটেই মনে হচ্ছে পুরো ক্লাসটা হয়ে যাবে। ড্রাই হিট মানে ডাইরেক্ট হিট অ্যাপ্লাই করা। ড্রাই হিটের অ্যাপ্লিকেশন কোথায় আছে? আমাদের ল্যাবরেটরিতে পাবো ড্রাই হিটের। ইয়েস স্যার, আছে তো। কি করো? ড্রাই হিট স্টেরিলাইজার, ড্রাই হিট, হ্যাঁ, হট এয়ার ওভেন, হট এয়ার ওভেন। হ্যাঁ হট এয়ার ওভেন হবে। আর হট এয়ার ওভেন তো এখনো ইউটিলাইজ করোনি, যেটা এখন করেছো সেটা বলো না। ওয়াটার বাথ কি করে তোমার এই হয় ড্রাই হিট? তো ওয়াটার আছে। এই যে স্টিক করার আগে ইনসিনারেট করো লুকটাকে, ওটা কি করছো? Dry heat. ড্রাই হিট, ড্রাই হিট। মানে ইনসিনারেশন মেথডটার নাম কি? ইনসিনারেশন। ইনসিনারেশন অ্যাকচুয়ালি কি? ড্রাই হিট, ডাইরেক্ট হিট করছো, ডাইরেক্ট বার্ন করছো, ঠিক আছে? সো এটাও একটা অ্যাপ্লিকেশন হতে পারে ইনসিনারেশন। Destruction of microbes by burning. Destruction of microbes inoculation loop, যেটা মাস্ট আমরা এটা করি, রেড হট যেটাকে বলে, ইনফেক্টেড ল্যাবরেটরি অ্যানিমালস, and other infected materials.
can be incinerated, direct burn করে দেওয়া যায়। Yes, dry heater application number 2 হতে পারে hot air oven, hot air chamber বলে অনেক সময়। মেইনলি হচ্ছে গ্লাস ম্যাটেরিয়ালস গুলো, গ্লাস ম্যাটেরিয়ালস গুলোকে আমরা হট এয়ার ওভেনে রাখে একটা টেম্পারেচারে, গ্লাস এন্ড গ্লাস অ্যাপারেটাস ইনস্ট্রুমেন্ট, ল্যাব ইনস্ট্রুমেন্ট। Used in hot air oven. So dry heat done, moist heat done, so high temperature মানে হিট কমপ্লিট, হিটের দুটো ভেরিয়েশন বলেছিলাম, ড্রাই আর ময়েস্ট কমপ্লিট করলাম। নেক্সট যাব হচ্ছে টেম্পারেচারের নেক্সট ফর্মটা, দ্যাট ইজ লো টেম্পারেচার ইউটিলাইজেশন টু কন্ট্রোল মাইক্রোবিয়াল গ্রোথ। লো টেম্পারেচার, and that is also possible temperature below optimum, below optimum growth of microbes depressed, growth of microbes depressed। কেন গ্রোথ কমবে কেন at low temperature? রিজন কি? স্পেসিফিক টেম্পারেচার দরকার, তুলনায় কেমন করলে হ্যাঁ, মানে প্রবলেমটা কোথায় আসবে? ইনসাইডে ঢোকো, প্রবলেমটা কোথায় আসবে? স্যার ভেতরে মেকানিজম গুলো হবে না। মেকানিজম মানে কোন মেকানিজমটা নিড ফর গ্রোথ এন্ড রিপ্রোডাকশন? মেটাবলিজম। মেটাবলিজম, কারেক্ট। সো মেটাবলিজম স্লো ডাউন হয়ে যাবে। সো গ্রোথ অফ দ্য মাইক্রোব ডিপ্রেস বিকজ metabolism becomes slow down. মেটাবলিজম স্লো ডাউনের পিছনে রিজন আরো ইনসাইডে ঢোকো, জুম ইন করো আরো। মেটাবলিজমে অ্যাকচুয়ালি ডিফারেন্ট এনজাইম লাগে না, কেমিক্যাল রিঅ্যাকশন হবে না? হ্যাঁ, মানে এনজাইম লাগে। তো মেটাবলিজমের পাথওয়ে গুলোতে তুমি গ্লাইকোলাইসিস দেখো, ক্রেবস সাইকেল দেখো, যা খুশি দেখো, এনজাইমস আর ইনভলভ, ভেরিয়াস এনজাইমস আর ইনভলভ। তো এনজাইম গুলো লো টেম্পারেচারে ভালোভাবে কাজ করবে না, লো টেম্পারেচারে এনজাইমের অ্যাক্টিভিটি ডাউন হয়ে যায়, অবভিয়াসলি মেটাবলিজম রেট কমে, মেটাবলিজমের রেট কমলে গ্রোথ রেট কমে যাবে। তো ডিপ ডাউনে গেলে আর কি পাচ্ছি আমরা? এনজাইম অ্যাক্টিভিটি, yes, will be down। আচ্ছা আমাকে বলো, এখানে কি ডিন্যাচুর করবে? না, হাই টেম্পারেচারে ডিন্যাচুর করতে পারে প্রোটিনের, এনজাইমের, এখানে ডিন্যাচুরেশন হবে না, বাট কি হবে? স্লো ডাউন হয়ে যাবে, মানে রিঅ্যাকশন প্রোগ্রেশনটা স্লো হয়ে যাবে, এনজাইমের অ্যাক্টিভিটি ডাউন হয়ে যাবে। এরকম না এনজাইমটা ডেস্ট্রয় হয়ে যাচ্ছে, এনজাইমটা ডিন্যাচুর করে যাচ্ছে। যদি আমি এই ওয়ার্ডগুলো দেখি পুরোপুরি ভুল। লো টেম্পারেচারে ডেস্ট্রয় হয় না, লো টেম্পারেচারে ডিন্যাচুরও হয় না, হাই টেম্পারেচারে হয়। লো টেম্পারেচারে জাস্ট কি হয়, রিঅ্যাকশনের তোমার রেটটা কমে যায়, রিঅ্যাকশন রেট কমে যাওয়ার জন্য মেটাবলিজম রেট কমে, গ্রোথ রেট কমে যায়। তার মানে দুটো ওয়ার্ড আছে, একটার নাম হচ্ছে মাইক্রোবিসিডাল আর একটার নাম হচ্ছে মাইক্রোবিস্ট্যাটিক। এই দুটো ওয়ার্ডের মধ্যে কোনটাকে আমাকে একটু বলবেন তো? মাইক্রোবিসিডাল, যখন আমরা মাইক্রোবসকে কিল করি তখন দুটো ওয়ার্ড আমাদের জানা উচিত, মাইক্রোবিসিডাল আর হচ্ছে মাইক্রোবিস্ট্যাটিক। মাইক্রোবিস্ট্যাটিক, মাইক্রোবিসিডাল মানে কি? সিডাল ওয়ার্ডটার মানে হচ্ছে টোটাল ডিস্ট্রাকশন।
ক্লিয়ার? সিডাল মানে হচ্ছে ডিস্ট্রয় করে দেওয়া। সো মাইক্রোবিসিডাল এজেন্ট কি করবে? ডিস্ট্রাকশন অফ অর্গানিজম। বাট মাইক্রোবিস্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে কি? জাস্ট ডরম্যান্ট করে দিয়েছে, মেটাবলিজমের রেট কমিয়ে দিয়েছে, বাট ডু নট ডিস্ট্রয় দি অর্গানিজম। Destroy but growth rate suppress. তো টেম্পারেচারের দুটো ফর্ম দেখেছিলাম ব্রডলি, হাই টেম্পারেচার, লো টেম্পারেচার। কোনটা কোন ক্যাটাগরিতে পড়বে বলো? মাইক্রোবিসিডাল হাই টেম্পারেচার না লো টেম্পারেচার? স্যার হাই টেম্পারেচার। ক্লিয়ারলি ডিস্ট্রয় করে দিচ্ছিল, অর্গানিজমকে কিল করে দিচ্ছিল। সো মাইক্রোবিসিডাল এফেক্ট কে শো করবে? হাই টেম্পারেচার। But low temperature show করবে কি? Microbistatic effect. Do not destroy but decrease the growth rate of the organism. Point clear? ঠিক এই রিজনের জন্য আমরা লো টেম্পারেচারকে ইউটিলাইজ করতে পারি ভেরিয়াস প্রিজারভেশন প্রসেসে। প্রিজারভেশন প্রসেসে, ঠিক আছে? সেলফ লাইফ ইনক্রিজ করতে প্রোডাক্টে। So low temperature is good for preservation. Good for preservation. And preservation এর অনেকগুলো টেকনিক আছে, অলরেডি জানো। রেফ্রিজারেশন, ডিপ ফ্রিজিং, and at the end cryopreservation. Cryopreservation. Refrigeration এর টেম্পারেচার 4 degree centigrade. Deep freezing এর টেম্পারেচার 4 to 7. Deep freezing এর টেম্পারেচার, ডিপ ফ্রিজিং কোথায় ইউজ করে? আইসক্রিম যেখানে আইসক্রিম রাখে রে বাবা। হ্যাঁ, তো ডিপ ফ্রিজিং এর টেম্পারেচার ওখানে কত থাকে? আর তোমাদের দেখো তো রাখে ওই আইসক্রিমের ইয়ে করে ডিফারেন্ট ওই স্যাম্পল গুলোকে রাখে -20 ওটা আপ টু -80 অবধি যেতে পারে। দেখবে একটা সেল, অনেক সময় দেখলে হয়তো পাবে সেল ফ্রস্টের একটা ফ্রিজ থাকে -80, ঠিক আছে? ওর চারিদিকে বরফ জমে থাকে। হ্যাঁ, তো ওটা হচ্ছে -80 অবধি নিয়ে যাওয়া যায়। সো -20 টু -80 হচ্ছে ডিপ ফ্রিজিং। আর ক্রায়োপ্রিজারভেশন, লিকুইড নাইট্রোজেন -196 ডিগ্রি সেন্টিগ্রেড Ln2 ইউজ করা হয়। Ln2 মানে হচ্ছে লিকুইড নাইট্রোজেন কি ইউটিলাইজ করা হয় প্রিজারভেশনে। এন্ড ক্রায়োপ্রিজারভেশনে মাস্ট ক্রায়ো প্রোটেক্টেন্ট দিতে হবে। উইদাউট ক্রায়ো প্রোটেক্টেন্ট সেলের মধ্যে তোমার ক্রিস্টাল ফর্ম হয়ে গিয়ে, মানে আইস ক্রিস্টাল ফর্ম হয়ে গিয়ে ড্যামেজ করে দিতে পারে, স্ট্রাকচার ড্যামেজ করে দিতে পারে, ঠিক আছে? তো ক্রায়ো প্রিজারভেশন করার টাইমে মাস্ট মেনশন রাখতে হবে ক্রায়ো প্রোটেক্টেন্ট ইউজ করবে। ক্রায়ো প্রোটেক্টেন্ট ডিউরিং দা প্রিজারভেশন। ক্রায়ো প্রোটেক্টেন্ট গুড এক্সাম্পল হচ্ছে গ্লিসারল, DMSO, all caps. Physical mode number 1, temperature, high, low, all points cover up. তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলবে। ডিএমএস এর পুরো নামটা কি? এটা আমার মনে নেই, তাহলে আমি এক্ষুনি বলে দিতাম কোনটা। ডিএমএস এর ফুল ফর্ম ডাইমিথাইল কিছু একটা সালফোনেট না একটা কি আছে, চেক করে নেবে পেয়ে যাবে। মোট 1 ক্লিয়ার? এত অব্দি রাখছি আজকে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা
ফিজিক্যালের বাকি মোড গুলো দেখে, বাকি মোড বেশি ডিটেলসে লাগবে না, আরামসে হয়ে যাবে কমপ্লিট। কেমিক্যালেও ঢুকে যাবে।